জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আল্টিমেটাম, 5 মের মধ্যে আনসাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। সবশেষে দেখবেন FBI এর টার্গেটে গোয়েন্দা প্রধান হারুন ফেসে যাচ্ছে প্রধানমন্ত্রী, পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কোনো অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা, যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন, যে শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে, জাতীয় সংসদের স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে। সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন চাপকে অনায়াসে মেনে নেবে, বিশেষ করে এমন সময়ে যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক ক্ষমতা বিরোধিতা রয়েছে। বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, অপশাসন অন্যান্য বিষয়ের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে 8 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠকের সময় আমেরিকান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার এই বার্তাটি ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উপস্থাপনের পাশাপাশি আফরিন আক্তার রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং 2টি গুরুত্বপূর্ণ আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের সদস্যদের সমন্বয়ে একটি দ্বিদলীয় আমেরিকান প্রতিনিধি দলের সাম্প্রতিক সফর নিয়ে আলোচনা করেছেন, যিনি পরে সাংবাদিকদের কাছে এটি নিশ্চিত করেছেন। একই দিনে আফরিন আক্তার ও হাসান মাহমুদের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলম উপস্থিত ছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয় অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপ আপত্তি করে। সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনার সামনে আফরিন আক্তার 2টি বিকল্প রেখেছিলেন। প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে। মার্কিন কর্মকর্তা হাসান মাহমুদের সামনে উপস্থাপন করে বর্তমান সংসদ ভেঙে দিয়ে একটি সত্যিকারের অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে পথ প্রশস্ত করার আগে বর্তমান আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন। বাংলাদেশি নেতৃত্বের সামনে উপস্থাপিত 2টি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানে কাঠামোর মধ্যে এবং তার সরকার দ্বারা কাজ করা এবং বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশের সংবিধানের 4th খণ্ডের 2য় অধ্যায়ে বলা হয়েছে, 1. প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে। ক. যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন, অথবা খ. যদি তিনি সংসদের সদস্য হওয়া বন্ধ করেন। 2. প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন, এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন। যে সংসদের অন্য কোনো সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের আদেশ দেন না, সেই অনুযায়ী সংসদ ভেঙে দিন। এছাড়াও সংবিধানের 54 অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতি পদে শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিত, অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসের কার্য সম্পাদন করতে অক্ষম হন, তবে স্পিকার সেই কার্যগুলি সম্পাদন করবেন যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসের কার্যভার গ্রহণ করেন। যেমনটি হতে পারে, গুরুত্বপূর্ণভাবে মার্কিন কর্মকর্তা দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে 2টি বিকল্প মেনে চলে ব্যর্থ হলে তবে পছন্দের ভাবে দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা অনুসরণ করা হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিন আল্টিমেটাম উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন 2টি বিকল্পের বর্ণনা দিয়েছে। আমেরিকার কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপকথনকারীদের বলেছে যে আইনের যথাযথ প্রক্রিয়াগুলি উচ্চমূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায়। ওই দেশে বসবাসকারী বাংলাদেশি ব্যক্তি নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের অন্যতম প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহিদিন মালিক বলেছেন যে পরিস্থিতি রাজনৈতিক বা অন্যথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে। রাষ্ট্রপতি মন্ত্রিসভা চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তুত হন, যে কারণেই হন না কেন, স্পিকার তার দায়িত্ব পালন করবেন। সংবিধানের 15তম সংশোধনীতে প্রচুর ত্রুটি রয়েছে বলে সম্মত হয়ে মালিক বলেছেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে। মালিক উপসংহারে এসেছিলেন যে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই। গোয়েন্দা সংস্থা, বিভিন্ন মিশন সংস্থা থেকে জানা গেছে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ভিসার আবেদনগুলো করা হয়েছে।
এই তালিকায় ডিবি পুলিশের প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি সাবেক কমিশনার, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি সহ এসপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে। তবে সংখ্যার দিক থেকে 20 থেকে 25 ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি, আর বেশিরভাগ কর্মকর্তা পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা। সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্যমতে ডিএমপি সাবেক কমিশনার শফিকুল ইসলাম, 12তম ব্যাচের অতিরিক্ত আইজিপি রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, 15 ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন খান, মাহবুবুর রহমান, খন্দকার লুৎফর কবির, আলী মাহমুদ, কৃষ্ণপদ রায়, 17 ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান, 18 ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান, 18 ব্যাচের কর্মকর্তা মাহবুব আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন। 17 ব্যাচের মিজানুর রহমান, হাফিজ আক্তার, আনোয়ার হোসেন এবং মঈদুদ্দিন কানাডার ভিসার আবেদন করে রেখেছেন। 17 ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসা আবেদন করে রেখেছেন। 18 ব্যাচের ইমাম হোসেন এবং মোজাম্মেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন। 15 ব্যাচের কর্মকর্তা বনোজ কুমার মজুমদার ভারতের ভিসা আবেদন করে রেখেছেন। 20 থেকে 25 ব্যাচের কর্মকর্তাদের মধ্যে শামিজান মোল্লা, নজরুল, মোস্তাক আহমেদ, নুরে আলম মিনা, শাহ আবিদ, আতিকুর রহমান, মাসুদুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, কানিস ফাতেমা, হারুনুর রশিদ, শেখ রফিকুল ইসলাম, মারুফ সর্দার, বিপ্লব কুমার সরকার, সাজ্জাদুর রহমান, জায়েদুল আলম, মেহেদি হাসান, মিজানুর রহমান, ফরিদুদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, সঞ্জয় সরকার, জসিমউদ্দিন, আশরাফ হোসেন, মইনুল হক, আনিসুর রহমান, মাসুদ হোসেন, সুনন্দা রায়, প্রলয় কুমার জোয়ারদার সহ বেশ কয়েকজন রয়েছেন। দেশ ছাড়ের প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা, কানাডা হলেও অনেকে জার্মানি, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, গ্রিস, তুরস্ক ও থাইল্যান্ডের ভিসার আবেদন করেছেন। তবে ইতোমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দা সূত্র জানায়, বিগত 14 বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদ, পদবি, অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে। উল্লেখ্য, নানা দেশে ভিসা আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই বিগত 1 যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলমতের ওপর দমনপীড়ন চালিয়েছেন। পিনাকি ভট্টাচার্য বলেন, আজকের ভিডিওটি পুলিশ আর র্যাবের নন অফিসারদের জন্য, অফিসারদের জন্য না। আমি আমার দর্শকদের বলবো, পুলিশের কনস্টেবল আর র্যাবের সিপাহীদের আপনারা শত্রু ভাববেন না। তারাও দরিদ্র মানুষের সন্তান। এদের বেশিরভাগই তাদের উপর দেওয়া আদেশ অনিচ্ছা সত্ত্বেও মানতে বাধ্য হয়। আবার কিছু পুলিশ আছে অতি উৎসাহী। তাই আমি একটা এমন আহ্বান জানাবো আপনাদের উদ্দেশ্যে, যারা মাঠের অপারেশন করেন, তার মানে যারা মিছিল সমাবেশে গুলি চালান, মূলত পুলিশের কনস্টেবল, এএসআই বা খুব বেশি হলে এসআই, তাদের জন্য। আপনার একটি জিনিস মনে রাখবেন, আপনার বড় কর্মকর্তাদের টিকি কোথায় বাধা আছে? বাধা আছে হংকং, সিঙ্গাপুর, দুবাই, ইউরোপ, আমেরিকায়। তার মানে বিপদ দেখলে সে পালিয়ে যাবে, কিন্তু আপনি কোথায় পালাবেন? তাই মিছিল সমাবেশে গুলি করার আগে আমার কথাগুলো একটু শুনে যান, লাভ হবে। পিনাকি ভট্টাচার্য বলেন, যে মিছিল বা সমাবেশে গুলি করা হবে সেখানকার ডিউটি পুলিশের তালিকায় পুলিশ লাইনে অনেকগুলো অফিসে কন্টিনজেন্ট সার্টিফিকেট বা সিসি আকারে সংরক্ষিত থাকে। সে রেকর্ড থেকে জানা যাবে কারা কারা সেদিন ডিউটিতে ছিলেন আর কে কে সম্ভাব্য গুলি চালাতে পারেন। তারপরে গুলি খারিজ এবং গুলি খারিজ রেজিস্টার আছে, ওখান থেকে জানা যাবে যে কার বন্দুক থেকে কয় রাউন্ড গুলি করা হয়েছে। তাহলে বেরিয়ে যাবে কে খুনি। প্রত্যেক মিছিল সমাবেশে দলের নিবেদিত কর্মীরা ছবি এবং ভিডিও করে রাখবে। এগুলো প্রমাণ করবে কারা কারা খুনের সাথে জড়িত। তারপরেও যারা যারা একসাথে ডিউটি করেছে সবারই তো বাঁচার ইচ্ছা আছে, তাদের মধ্যে কিন্তু সবাই গুলি করবে না। সুতরাং তারা অকারণে আপনার গুলিতে মারা যাওয়া মানুষের খুনের মামলায় আসামি হতে যাবে না। তারাই দেখিয়ে দিবে সেদিন আপনিই গুলি করেছিলেন। আপনার সাথে যারা একই সিসিতে ডিউটি করেছে তারাই সেদিন বলে দিবে, তারা রাজসাক্ষী হয়ে যাবে। রাজসাক্ষী হয়ে আপনার বিরুদ্ধেই সাক্ষী দিবে আপনি গুলি করেছিলেন, আপনি মানুষ খুন করেছিলেন, আপনি শান্তিপূর্ণ মিছিল সমাবেশে গুলি করে মানুষ খুন করেছিলেন। রাজসাক্ষী কখনোই আসামি হয়ে ফাঁসি বা শাস্তি পায় না। সে আসামিদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য মুক্তি পায়, সাজা কম হয়। আপনার ডিউটি সিসি বা আপনার ডিউটি কাগজে যাদের নাম আছে তাদের অনেকেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে নিজেরা বেঁচে যাবে। তারাই সাক্ষ্য দেবে আপনি মিছিলে বা সমাবেশে অকারণে গুলি চালিয়ে মানুষ খুন করেছেন। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, যে সমস্ত ডিআইজি, আইজি, এসপি, ওসিদের হুকুমে আপনি মিছিলে গুলি চালাচ্ছেন তাদের কিন্তু বিদেশে সেকেন্ড হোম আছে, মানে টাকা পয়সা সব ওই জায়গায় পাচার করে রেখেছে। ওই অফিসার যখন বিপদে পড়বে তখন বিদেশে পালাবে, অথচ তার কথায় আপনি নিজের ভবিষ্যৎ শেষ করেছেন। আপনার বিপদের সময় কাউকে সাথে পাবেন না। সেদিন কোথায় যাবেন, কোন দেশে পালাবেন? পালাতে পারবেন না, আপনাকে দেশেই থাকতে হবে। তাই আপনি অন্যায় আদেশ তামিল করে নিজেকে কেন ফাঁসির আসামি বানাবেন? আপনি বলতে পারেন আপনার অফিসার নির্দেশ দিয়েছে আমি কিভাবে গুলি না চালিয়ে থাকি। আপনি পিআরবি অনুযায়ী অফিসের বৈধ আদেশ শুনতে বাধ্য, অবৈধ আদেশ না। মানুষ খুন করার আদেশ অবশ্যই অবৈধ। কেবল নিজেকে বাঁচাতে আপনি গুলি করেছেন কখনো এটা প্রমাণ করতে পারবেন না। আপনার সিসিতে যাদের নাম তারাই বাঁচার জন্য রাজসাক্ষী হয়ে বলে দেবে আপনাদের ওপর কোনো হামলা হয়নি, কোনো আত্মরক্ষার প্রয়োজন ছিল না, মানুষ খুন করার জন্য আপনি গুলি চালিয়েছিলেন, তখন ফেঁসে যাবেন আপনি।